হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইন্ডভার্সের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 3 যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই। তো চলো লেকচারটা শুরু করি। গত লেকচারে আমরা সেশন 2 পড়েছিলাম এবং বলেছিলাম যে আজকের লেকচারে আমরা সেশন 3 পড়ব এবং সেখানে আমরা একটি দলীয় বিতর্কের আয়োজন করব। সেখানে এক দলের পক্ষপাতিত্ব থাকবে যে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে, এবং দ্বিতীয় দলের পক্ষপাতিত্ব হবে যে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তো চলো আজকের সেশনটা আমরা শুরু করি। আজকের সেশনের মূল আলোচনার বিষয় হচ্ছে যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই। এই যে আজকে আমরা যে যুক্তিতর্কটা করব, এই যুক্তিতর্কে আমাদের যাতে নিরপেক্ষ একটা ফলাফল দিতে পারি, যাতে আমরা কোনো দলের পক্ষ না নেই এবং কোনো দলের বিপক্ষে না যাই, আমরা যাতে নিরপেক্ষ থাকতে পারি। তো দেখো, নিরপেক্ষতা বলতে কি বোঝায় আসলে? নিরপেক্ষতা বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে, আবেগের উপর নির্ভর না করে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। তো নিরপেক্ষতা বলতে বোঝায় যে কোনো একটা বিষয়ের উপর আমরা পক্ষপাতিত্ব করব না এবং আমাদের আবেগের উপর পক্ষপাতিত্ব না করে বস্তুনিষ্ঠভাবে ওই ঘটনায় যে ঘটনাটা ঘটছে সেটা বিচার করে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নিরপেক্ষতা। তো বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্বটা কাজ করে। তো কি কি কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্বটা কাজ করতে পারে, এরকম কিছু ঘটনা তোমাদের এখানে দেওয়া আছে। চলো ঘটনাগুলো পড়ি। দেখো, প্রথম ঘটনায় বলা আছে, মনে করি আমি আমার একজন দূর সম্পর্কের মামাকে খুব পছন্দ করি, কারণ তিনি আমাকে সবসময় পড়াশোনা এবং খেলাধুলায় উৎসাহ দিতেন, বিভিন্ন সময়ে উপহার দিতেন, মজার মজার গল্প শোনাতেন। আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন। সে মামার ছেলে আবির একদিন আমাকে বলল তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছেন। আবিরের কথা আমার বিশ্বাস হলো না। এই বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে আমার পূর্বের অভিজ্ঞতা। এই পূর্বের অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে। দেখো, এই ঘটনা পরে আমরা বুঝতে পারলাম যে ওই মামাটা যে ছিল, ওই মামাটা কি করতো, আমাকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিতেন, খেলাধুলার ব্যাপারে উৎসাহ দিতেন, বিভিন্ন গিফট করতেন, সাথে সাথে বিভিন্ন গল্পও শোনাতেন। তার কারণে আমার মনে কিন্তু তার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। কিন্তু আবির যে কথাটা বললো সেটা কিন্তু আমার ধারণার বাইরে সম্পূর্ণটা। তার কারণে কিন্তু আমার যে পূর্বে অভিজ্ঞতা যে ছিল মামার প্রতি, এই পূর্ব অভিজ্ঞতার কারণে আমার এই আবিরের ঘটনাটা আমার মনে বিশ্বাস হইতেছিল না। তো এখানে আমাদের যেটা কাজ করতেছে যে পূর্বে অভিজ্ঞতার কারণেও পক্ষপাতিত্বতা কাজ করতে পারে। আর একটা ঘটনা আছে এখানে যে আমি ছোটবেলা থেকেই একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি। তার তৈরি সব চলচ্চিত্র প্রায় আমার দেখা হয়ে গেছে। একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেনি, বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছে। দেখো, আমাদের দেশে কিন্তু অনেক এরকম চলচ্চিত্র নির্মাতা আছে যারা বিদেশের চলচ্চিত্রের গল্প নকল করে চলচ্চিত্র তৈরি করে। তো দেখো, এই তথ্যটি আমার কিছুতেই বিশ্বাস হলো না। আমার এই বিশ্বাস না হওয়ার কারণটা হচ্ছে আমার আবেগ। এখানে ওই চলচ্চিত্র নির্মাতার উপর আমার একটা আবেগ কাজ করতেছে, কারণ আমি ছোটবেলা থেকে তার কাজ অনেক বেশি পছন্দ করি এবং তার তৈরি সকল সিনেমায় আমি দেখেছি। এর কারণে তার প্রতি আমার কিন্তু একটা আবেগ কাজ করতেছে। তো দেখো, এরকম জাতীয়তা, সংস্কৃতি, সম্পর্ক ইত্যাদির কারণে আমাদের কি হয় যে আবেগগত পক্ষপাতিতা কাজ করে। তো এই জাতীয়তা, সংস্কৃতি এবং দেখো সম্পর্কের কারণেও কিন্তু আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত্ব কাজ করে। দেখো, পক্ষপাতিত্বটা সবসময় মন্দ নয়। আমাদের নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত্ব করেছি, তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা ভেবে দেখা। প্রমাণ যদি থাকে তাহলে ওই প্রমাণ ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। দেখো, এখানে কিন্তু বলছে পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয়। আমাদের নিজেদের মধ্যে আমরা একজনের পক্ষপাতিত্ব করতেই পারি, কিন্তু আমাদের করণীয় হচ্ছে আমরা যখন বুঝবো যে না, আমরা আসলে পক্ষপাতিত্ব করছি, ঘটনা
যুক্তিটা এরকম নাও হতে পারে। তখন আমাদের পক্ষপাতিত্বের বিরুদ্ধে যে যুক্তিটা আছে সেই যুক্তিটা সম্পর্কে আমরা প্রমাণ দেখব। যদি যথেষ্ট প্রমাণ থাকে ওই যুক্তির পক্ষে, তাহলে ওই প্রমাণগুলোর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। আবার দেখো, কোনো একজন ব্যক্তি যখন পেশা হিসেবে সাংবাদিক বা তথ্য প্রদানকারী, তখন তাকে নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করতে হয়। তো দেখো, যখন একটা ব্যক্তি যখন সাংবাদিকতার পেশাকে বেছে নিতে চায়, তখন কিন্তু তার একটা গুণ থাকা অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে কি, নিরপেক্ষতা বা কারো পক্ষপাতিত্ব না করা বা নিজের আবেগের উপর নির্ভরশীল না হওয়া। এই গুণগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সে আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবে। দেখো, সেখানে তিনি তার আবেগ কিংবা পূর্ব অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্যই আমাদেরকে দিয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর এর মালিকানা এবং বিভিন্ন প্রভাবের কারণে সংবাদ অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে যায়। তো সেরকম একটা ঘটনা দেওয়া আছে এখানে। মনে করি একজন সংবাদপত্রের মালিকের চিনির ব্যবসা আছে। একদিন ওই মালিকের চিনি কলের শ্রমিকরা অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে। প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেওয়া ওই মালিকের অপরাধ। এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ প্রচার করতে বিরত থাকে, তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদটা পাবে না। দেখো, এই ঘটনাটা তোমাকে আমি একটু আর সহজভাবে বোঝাই। সেটা হচ্ছে, ধরো যে আমার একটা ফ্যাক্টরি আছে, পাশাপাশি আমার একটা সংবাদ মাধ্যম আছে। তো আমি আমার ফ্যাক্টরির যে শ্রমিকরা আছে তাদের অনেকদিন হলো কি বেতন দিচ্ছি না। এতে করে তারা একদিন আন্দোলন শুরু করে দিল আমার বিরুদ্ধে। তো আমি কি করলাম, আমার যে সংবাদ মাধ্যম আছে এদের সাংবাদিককে বলে দিলাম যে তোমরা আমার বিরুদ্ধে কোনো সংবাদ করবা না, এবং যদি পারো সংবাদ করা থেকে বিরত থাকো, আর যদি করো তাহলে আমার পক্ষে সংবাদটা করো। এতে করে কিন্তু দেশবাসী যে আছে, যারা সাধারণ জনগণ আছে, এরা কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা পাবে না, এবং যদিও পায় মিথ্যা তথ্য পাবে, কারণ আমি তাদেরকে বলে দিচ্ছি যে আমার বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার না করতে। তো দেখো, মালিকানার প্রভাব এইভাবে সংবাদের উপর পড়তে পারে। তো আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি, তা নিচে ঘরে লিখি। দেখো, আরো বিভিন্ন কারণে কিন্তু একটা সংবাদ প্রভাবিত হতে পারে। সেটা হতে পারে কি, রাজনীতির কারণে, অর্থের কারণে, তারপরে হতে পারে সম্পর্কের কারণে। এরকম বিভিন্ন কারণেই একটা সংবাদ প্রভাবিত হতে পারে। তো চলো আমরা একটু দেখে আসি কি কি কারণে একটা সংবাদ প্রভাবিত হতে পারে। এই দেখো, আমি এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি যে কি কি কারণে একটা সংবাদ প্রভাবিত হতে পারে। তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি পরীক্ষায় আসলে এইভাবে লিখে দিতে পারো যে কি কি কারণে হয়। পক্ষপাতিত্বের মাধ্যমেও হতে পারে, আবেগের মাধ্যমেও হতে পারে, অর্থের প্রভাবে হতে পারে, ক্ষমতার অপব্যবহারের প্রভাবে হতে পারে, যশ ও খ্যাতির প্রভাবে হতে পারে, রাজনৈতিক প্রভাবে হতে পারে। তো এই কারণগুলোর কারণে একটা সংবাদ কি প্রভাবিত হতে পারে। তো চলো দেখি আমাদের পরে কি আছে। দেখো, এখানে আছে আমাদের আগামী সেশনের প্রস্তুতি। এখন আমাদের যুক্তিতর্ক খেলা শুরু হবে। এখন আমার সামনে তো কোনো শিক্ষার্থী নাই, তার জন্য আমি তোমাদেরকে দিয়ে কোনো যুক্তি তর্ক করাতে পারতেছি না। তো এটা তোমাদের করাবে তোমার বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক যেটা করবে, তোমাদেরকে দুইটা দলে বিভক্ত করে দেবে, এবং একটা দলের বিষয় হবে যে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে, আর একটা দলের বিষয় হবে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তো এক দল একমাত্র গণমাধ্যম হতে পারে প্রকৃত সত্য তুলে ধরতে, এটার পক্ষে থাকবে এবং এটার বিপক্ষে থাকবে। তো আর এক দল সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের, এটার পক্ষে থাকবে এবং প্রথমটার বিপক্ষে থাকবে। এবং প্রত্যেকটা পক্ষ এবং বিপক্ষে দল প্রত্যেকটা বিষয়ের উপর 1 মিনিট করে বলতে পারবে, এবং একজন শিক্ষার্থী একবারই পড়তে পারবে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। এরকম ভাবে 15 মিনিট খেলাটা চলবে। যদি একজন বলার পরে যদি তার মনে আরো কিছু ভালো যুক্তি থাকে, তাহলে কি করতে পারে, সে চিরকুট লিখে তার দলের অন্য সদস্যকে দিয়ে সহায়তা করতে পারে। তো আজকের লেকচার আমাদের এই পর্যন্তই। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।